নমস্কার, আমি শুভঙ্কর। সবাইকে আজকে ইচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো আজকে আমাদের এই সমস্যাটা হচ্ছে, আমি কিছু কিছু ক্ষেত্রে একটু নামটা একটুখানি গোপন রাখবো। তো আমাকে এই সমস্যাটা পাঠিয়েছে আমাদের চুঁচুড়া মহকুমা চুঁচুড়া থেকে। উনি লিখেছে, একজন ভদ্র মহিলা। উনি লিখেছে যে উনার একটা সম্পত্তি ছিল। তো উনি পার্টিকুলারলি জানতে চাইছে যে মিসলেনিয়াস কেস কিভাবে আবেদন করা যায় বা উনি আবেদন করবে। কারণ তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন মিস কেস আবেদন করবেন, আপনার সমস্যাটা কি হচ্ছে। তো সেই রেসপেক্টে উনি আমাকে বললো সেটা হচ্ছে যে উনি একটা সম্পত্তি কিনেছিল স্বপন গোস্বামী বলে একজন ব্যক্তির থেকে 2019 সালে, এবং সম্পত্তিটা হচ্ছে যে হারিট চুঁচুড়া ধনিয়াখালী রোডের উপরে একটা ছোট গ্রাম পঞ্চায়েত পড়ে, সেটা হচ্ছে হারিট গ্রাম পঞ্চায়েতে। তো মৌজার নাম হচ্ছে দেরুইতে উনি একটা সম্পত্তি কিনেছিল 40 শতক মতন, 55 শতক মতন একটা সম্পত্তি উনি কিনেছিল 2019 সালে। কিন্তু বর্তমানে সেই জমিতে তাদেরই এই ম্যাডাম যে আছেন ভদ্রমহিলা, তো উনাদেরই রিলেটিভ বা আত্মীয় পরিজন সেই জমিতে ভোগ দখলে এতদিন ধরে কায়েম আছে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে সেই জমিটা উনি কিনেছিল, স্বপন গোস্বামী উনাকে দানপত্র করেছিলেন, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে স্বপন গোস্বামী যার থেকে সম্পত্তিটা কিনেছিল তাদের ওয়ারিশান কেউ সম্পত্তিটাই বেআইনিভাবে রেকর্ড করে ফেলেছে। এবার দেখুন, সম্পত্তিটাই বেআইনিভাবে রেকর্ড ওইভাবে হয় না। এখানে যারা ওয়ারিশান তারা নাই জানতে পারে যে আমার মা বা আমার বাবা বা আমার কাকি কাকা জেঠি জেঠি যে আছে তারা কাউকে জমিটা বিক্রি করেছে কিনা। তারা যদি না জানে তাহলে আপনার সম্পত্তি ওইভাবে রেকর্ড হতেই পারে। আপনি কেন রেকর্ড করেন? আজকে যখন আপনি 2019-এ কিনেছেন, 2019 থেকে আজকে হচ্ছে 2025, হচ্ছে 2020, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর আপনি রেকর্ড করানোর আপনার সময় হয়নি। যাই হোক, যেটা হয়তো আপনি করাননি, কিন্তু গ্রামের দিকে জমি কখনোই পড়ে থাকে না, বা পড়ে থাকলে সেটার রিস্ক কিন্তু আপনার। তো চলুন বেশি কথা না বলে আজকে সমস্যাটার যতটা পারি সমাধান করার চেষ্টা করছি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, এবং ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরো মানুষের কাছে পৌঁছায় এবং সবাই সবার এই দালাল, মুহুরি, উকিল এদের থেকে ম্যাক্সিমাম দালাল বা মোস্ট প্রবাবলি দালাল বা মোহরি যারা আছে তাদের ওই কারি টাকা নেওয়ার থেকে আপনি প্রপার সমস্যাটা বলে ন্যায্য দামে কাজটা করান। আমি বলছি না যে তাদেরকে দিয়ে কাজ করাবেন না, তারা এমন কিছু ক্ষেত্র বা জায়গা জানে যেখানে গেলে আপনার কাজটা সত্যি সত্যি হবে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা নাও জানতে পারে। আপনি হয়তো কাউকে দিলেন, রামবাবু বলে কাউকে দিলেন, রামবাবু আবার গিয়ে শ্যামবাবুকে দিল, শ্যামবাবু গিয়ে আবার যদুবাবুকে দিল। এইভাবে কিন্তু আপনার কাজটা পার্ট বাই পার্ট একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, ফলে কিন্তু আপনার কাজ হয়তো যদুবাবু বললো যে আপনার কাজটা সোমবার দিন হিয়ারিং আছে, রামবাবু বললো রবি থেকে সোমবার মঙ্গলবারে হিয়ারিং আছে, আবার শ্যামবাবু বললো যে আপনার সামনের সপ্তাহে হিয়ারিং আছে। আদৌ যে কবে হিয়ারিং আছে জিনিসটা কিন্তু আপনি প্রপার জানতে পারছেন। এই অবস্থার ক্ষেত্রে কিছু কিছু বিষয়গুলি আমি ধাপে ধাপে আলোচনা করি, যেগুলো হচ্ছে যে দেখুন, আপনার ভূমি অফিসে আপনি মিস কেস আবেদন করতেই পারেন, এবং মিস কেসের জন্য আপনাকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস সাথে রাখতে হবে। যেমন আপনারা প্রায় 40 বছর ধরে, 40 বা 50 বছর ধরে সেই জমিতে ভাগ চাষ করছেন বা ভোগ দখলে আছেন, ঠিক আছে। 2019 সালে সম্পত্তিটা আপনি কিনেছেন স্বপন গোস্বামী বলে একজন ভদ্রলোকের থেকে, কলকাতায় বাড়ি ওনার, সম্পত্তিটা আপনি কিনেছেন। কিন্তু স্বপন গোস্বামী নিজেই জমিটি যার থেকে কিনেছিলেন তার নামে ওয়ারিশ পর্চাতে রেকর্ড করাননি, ফলে ওয়ারিশান সূত্রে জমিটা অন্য কেউ নিজের নামে করে নিয়েছে। তো যে নিজের নামে করেছে তার নামটা আমি এখানে গোপন রাখছি, ফলে মালিকানা নিয়ে আপনাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঠিক আছে। তো দেখুন, বিএলআরও অফিসে আপনি আবেদন করতে পারেন। বিএলআরও অফিস সংশ্লিষ্ট আপনার যেটা বিএলআরও অফিস পূর্ববর্ধমান ব্লকে আপনি আবেদন করতে পারেন, এবং ডাইরেক্ট গিয়ে আপনি বিএলআরওর সাথে প্রথমে একবার কথা বলুন। বিএলআরও আপনাকে যেটা সাজেশন করবে সেই সাজেশন অনুযায়ী আপনি একটা নির্দিষ্ট ফর্ম তৈরি করুন, সাদা কাগজের উপর টাইপ করুন বা হাতে লিখুন, যেটা হচ্ছে জমিতে আপনি কতদিন ধরে ভোগ দখল করছেন এবং উল্লেখ সহ সম্পূর্ণ জমির বিবরণ আপনি সেই ফর্মের মধ্যে দিন। এবং আজকের বর্তমান ডেটে দাঁড়িয়ে আপনি চাষবাস যে করছেন তার কোনো প্রমাণ যদি থেকে থাকে তাহলে সেটা দিন।
জমিটি কিভাবে দখল পেয়েছেন, মানে আপনারা যখন দখল নিয়েছিলেন সেটা কিভাবে পেয়েছেন, পূর্বপুরুষদের সাথে মানে পূর্বপুরুষ থেকে বা মৌখিক চুক্তিতে বা লিখিত পত্রে আপনি যে ভোগ দখলে আছেন, আপনি কিভাবে ভোগ দখলে আছেন, মানে আপনি যে যেটা আমাকে উল্লেখ করেছেন যে আপনি 40-50 বছর ধরে জমিটায় আপনি চাষ করছেন, তো আপনি কিভাবে চাষ করছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। বর্তমানে কাদের নামে রেকর্ড হয়ে গেছে, মানে যে যাদের ওয়ারিশ সূত্রে রেকর্ড হয়ে গেছে তাদের আপনি প্রপার কাগজ অফিস সার্চিং কপি পর্চা, তারপর হচ্ছে এলআর বা আরএস পর্চা, এইগুলো আপনাকে সেখানে সংযুক্ত করতে হবে। এবং তারা যে ওয়ারিশ সূত্রে নামটা করেছে তাদের যদি কোনো ওয়ারিশ মিউটেশন হয় বা নর্মাল মিউটেশন হয়, তাদের একটা কেস নাম্বার থাকবে, সেই কেস নাম্বারটা আপনাকে যাচাই মানে সংগ্রহ করতে হবে এবং সেই কেসের রেসপেক্টে আপনাকে অর্ডার শিট তুলতে হবে। বা খতিয়ানের এগেনস্টে যে খতিয়ানটা নতুন হয়েছে বা ওই দাগের এগেনস্টে দাগে যতগুলো খতিয়ান আছে প্রত্যেকটা খতিয়ানের আপনি কেস নাম্বার সার্চ করুন, যেটা বাংলা জমিতে দেখবেন প্লট ওয়াইজ খতিয়ান স্ট্যাটাস বা কেস নাম্বার সার্চ, ওইভাবে সিটিজেন সার্ভিসে গিয়ে আপনি জিনিসটা খোঁজ করুন এবং জমির দাগ নম্বর, মৌজা ম্যাপ এগুলো আপনি সাথে রাখুন এবং এইভাবে আপনি একটা নর্মাল খসড়া তৈরি করুন বা নমুনা বা ফরম্যাট আপনি তৈরি করুন। তার সাথে যে জমি যে জিনিসগুলো আপনি সেখানে দেবেন আর জমা করবেন, তো সেটা হতে যে 30-40 বছরের খাজনার রসিদ, ঠিক আছে, বা পঞ্চায়েত থেকে যে ট্যাক্স হয় না সেই ট্যাক্সের সার্টিফিকেট, এইগুলো আপনি সেই কপির সাথে অ্যাটাচ করুন। বিদ্যুতের বিল বা পানির বিল মানে জলের বিল, ঠিক আছে, যদি থাকে, মানে জমিতে তো আপনি মিনি থেকে হয়তো সরকারি মিনি হোক বা কারো প্রাইভেটলি মিনি হোক, সেখান থেকে আপনি জল নিয়েছেন এতদিন, তো জলের তো একটা বিল হবে, সেই বিলটা সেখানে সাবমিট করুন। আচ্ছা, প্রতিবেশীদের স্বাক্ষর মানে সই, প্রতিবেশীদের স্বাক্ষর বা লিখিত ঘোষণা বা এফিডেভিট সেখানে আপনি লিখতে পারেন। মানে আপনার প্রতিবেশীরা আপনাকে বলবে, মানে জমিটার পাশে যে কটা দাগ নাম্বার আছে সেই কটা দাগ নাম্বারের যারা চার মালিক তারা আপনাকে যা সই করে দেবে যে আপনি এত বছর ধরে এখানে চাষ করছেন এবং তাদের সুখে দুঃখে আপদে বিপদে আপনি তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। এরকম ভাবে একটা তারিখ থেকে এই কপিটা আপনি নিন। আচ্ছা, জমির দাগ ও রেকর্ড কপি যেমন আরএস পর্চা বা এলআর পর্চা, আরএস পর্চা আপনি সংশ্লিষ্ট আপনার বিএলআর অফিস থেকে সংগ্রহ করবেন, ওটা আপনার অনলাইন নয়। আর যেটা এলআর পর্চা আছে সেটা, আচ্ছা দেখুন, আপনার হচ্ছে আরএস পর্চাটা আপনি ওখানে যেটা অফিস থেকে আপনি সর্বনিম্ন মোট মনে এক এক পাতায় 40 টাকার করে কোড ফি লাগে আর একখানা আরএস পর্চা কিভাবে আবেদন করতে হয় সেটাও একটা কপি আমি এখানে ভিডিওতে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে, যেটা আপনার দাবির ভিত্তিতে কোনো যদি পূর্ব নথি আপনার কাছে থেকে থাকে, যেমন ওই যে আমি আপনাকে বললাম যে আপনার জমির কোনো লোন নিয়েছেন বা 30-40 বছরের খাজনার রসিদ, এইগুলো আপনি অ্যাটাচ করবেন ওই লেটারটার সাথে এবং তার সাথে দেবেন আপনার নিজের আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড যদি থেকে থাকে, ঠিক আছে। তবে আধার কার্ড আর ভোটার কার্ডটা অবশ্যই দেবেন। ভোটার কার্ড প্রমাণিত করবে আপনি সেই পঞ্চায়েতের বাসিন্দা এবং আধার কার্ড আপনাকে প্রমাণিত করবে আপনি ভারতবর্ষের বাসিন্দা, ঠিক আছে। চলুন এবার পরবর্তী দিক থেকে আমি এটাকে আলোচনা করি। যদি আপনি ধরুন আইনি দিক থেকে দেখতে যান, মানে যদি আপনি কোর্ট কেস কাছারি এই বিষয়টা ভাববেন, মানে আপনি যদি মনে করছেন বিএলআরও অফিসে আপনার কেউ কাজ করবে না বা আপনি যদি আইনের দিক থেকে জিনিসটাকে পর্যালোচনা করেন, তাহলে আপনাকে 12 বছরের অধিক সময় আইনে, মানে ভারতীয় আইনে বলা হয় যে অ্যাডভাইস পসেশন, ঠিক আছে। অ্যাডভাইস পসেশনটা কি? অ্যাডভাইস পসেশনটা হচ্ছে যে আপনি যদি কোনো দাগে বা কোনো বাড়িতে, বা এটা সবার ক্ষেত্রে সব জায়গায় একইভাবে প্রচলিত, কিরকম, আপনি একটা বাড়িতে ভাড়া আছেন এবং সেই বাড়িতে আপনি 12 বছর ধরে ভাড়া আছেন, তবে কিন্তু সেই ঘরের মালিকানা আপনার, ঠিক আছে। এই জন্য যারা ভাড়াটিয়া বা বাড়ির মালিক যারা হয় বিশেষ করে, তারা কিন্তু প্রত্যেক 3 বছর, 1 বছর 11 মাস অন্তর অন্তর রিনিউ করে, আপনাকে কিন্তু পার্মানেন্টলি বা স্থায়ীভাবে ওখানে থাকতে দেয় না। আচ্ছা, দ্বিতীয় নম্বর আরেকটা, এবং কোনো জমিতে আপনি যদি 12 বছর ধরে ভাগ চাষ বা ভোগ দখলে থাকেন, তাহলে কিন্তু সেই জমি অনেক সময় আপনি নিজের বলে দাবি করতে পারেন, কাগজপত্র থাক না অন্যের নামে, কিন্তু আপনি আপনার নিজের নামে বলে দাবি করতে পারেন এবং দখল সত্ত্বেও মালিকানা আপনি দাবি করতে পারেন। ফলে আপনার দখল আছে কিন্তু মালিকানা নেই, সেই অবস্থাতেও আপনি সেটাকে দাবি করতে পারেন, তবে সেটা প্রমাণ করতে পর্যাপ্ত পরিমাণে আপনার কাছে কাগজপত্র থাকাটা খুব বেশি দরকার। কারণ দেখুন, আচ্ছা এবার আমি আরেকটা জিনিস আলোচনা করি পরবর্তী স্টেপ, যে আবেদনের পর কি করণীয়। মানে আপনি যে আবেদন করবেন, দেখুন আজকে আপনি আবেদন করলেন এবং আপনাকে যে আপনার মোহরি বা দালাল যে আছে বা ব্রোকার যে আছে, দালাল কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু যারা ব্রোকার হয়
তারা কি করবে যে আপনাকে বিভিন্নভাবে ভোরাবে, মানে কি হয়তো তারা কেস জমাই করেনি বা কেস যেইভাবে জমা করার কথা সেইভাবে হয়তো জমা করতে পারেনি, কারণ সবাই মিসকেস অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, মিসকেস অ্যাপ্লাই করতে গেলে অনেক কিছু কাগজের প্রয়োজন হয়। যেমন আপনাকে 1 নম্বর হচ্ছে আপনাকে অর্ডার শিট তুলতে হবে, 2 নম্বর আপনাকে যে আপনার আবেদনটা, সেই আবেদনটাকে আপনাকে বিএলআরও বা এসডিএলআরও মনের মতন করে আপনাকে করতে হবে। কারণ কি, আজকে আপনি বিএলআরও অফিসে মিসকেসের জন্য আবেদন জমা করলেন, কিন্তু ওই আবেদনটা কিন্তু আপনাকে এসডিএলআরও কে বিএলআরও মেল করবে, মেল করে আপনাকে একটা মেমো নাম্বারটা আগেই দিয়ে দেবে, কিন্তু সেটাকে আপনাকে এসডিএলআরও কে মেল করবে। এসডিএলআরও তখন জিনিসটাকে খতিয়ে দেখবে, দেখে নিয়ে তারপর বিএলআরও কে অর্ডার দেবে যে যদি ইনকোয়ারি হয় ইনকোয়ারি, বা যদি হিয়ারিং হয় হিয়ারিং। প্রথমে একটা ডেট দেবে হিয়ারিং এর, তারপরে আবার একটা ডেট দেবে। তো হিয়ারিং পর্যন্ত যাওয়াটা অনেকটা দূরের, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সময় সাপেক্ষ বলতে কি, মোটামুটি আপনার 1 মাস 1.5 মাস ম্যাক্সিমাম, এর থেকে বেশি হয় না। কিন্তু যারা আপনার কাজটা করবে, যে উকিল বা দালাল বা মোহরি বা ব্রোকার, সরি আরেকবার ভুল করে দালাল বলে ফেললাম, তো তারা যখন আপনার কাজটা করবে, তো আপনি এই জিনিসগুলো নিজে যদি জানতে পারেন, তাহলে আপনি অনেকটা তাদেরকেও সাহায্য করতে পারবেন, বা তারাও আপনাকে অতটা মিথ্যা বা প্রতিশ্রুতি দিতে পারবে না। যেমন আপনার যেটা করণীয়, সেটা হচ্ছে মিস কেসের নাম্বারটা আপনি সংগ্রহ করুন। মানে কেস জমা দেওয়ার সাথে সাথে একটা নাম্বার প্রোভাইড হয়, সেই নাম্বারটা আপনি ওখান থেকে সংগ্রহ করুন। এবং অফিস তদন্ত করবে, এবং অনেক সময় জমি পরিদর্শন, মানে যে আরআই মানে রেভিনিউ ইন্সপেক্টর যে আছে, সে আপনার জমিটাকে পরিদর্শন করবে, এবং আশেপাশের যারা সাক্ষী যারা দিয়েছে আর কি সাক্ষী, আমি প্রথমেই বললাম যে আপনাকে একটা সাক্ষী ফর্ম ওখানে, মানে সাক্ষীর একখানা কাগজ আপনাকে ওখানে 4জনের যে যারা সাক্ষী দেবে, না এতদিন ধরে এই ব্যক্তি এতদিন ধরে, বা এই ব্যক্তির সূত্রে এই ব্যক্তি এতদিন ধরে, মানে ধরুন যে আছে ভদ্রমহিলা, ওনার সূত্রে হয়তো অন্য কোনো একজন ব্যক্তি সেই জমিতে চাষ করছে, কিন্তু ওনাকে পর্যাপ্ত পরিমাণ খাজনা এবং জমির যা ভাগ সেটা উনি প্রোভাইড করছে। ঠিক আছে, তার এতদিন ধরে চাষ করছে, এবং এইটা যে মর্মে বয়ানে লেখা হবে, সেই বয়ানে লেখার পাশাপাশি যারা ওখানে সই করবে, মোটামুটি 4 জন থেকে 5 জন, এই 5 জন যারা সই করবে তাদের কিন্তু আধার কার্ড মাস্ট, আধার কার্ডটা ওখানে দিতে হবে, এবং অ্যাড্রেস কিন্তু সেই দেরুই অঞ্চলেরই হতে হবে। আপনার যেহেতু জমিটা দেরুইতে, অতএব জমি কিন্তু তাদের অ্যাড্রেসও কিন্তু, হ্যাঁ দেরুইয়ের পাশে, তার পাশে 2-1টা গ্রামের মধ্যে তার ছড়াছড়ি হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা যেন দেখবেন এরকম না হয় যে জমি হচ্ছে দেরুইতে, সই করছে অমুক ব্যানার্জি হয়তো সই করলো, হ্যাঁ, তো তার পাশে তার অ্যাড্রেস দেওয়া আছে চন্দননগর, এটা যেন না, বা তার অ্যাড্রেস দেওয়া আছে ত্রিপুরা, না এটা যেন না হয়। তার অ্যাড্রেস পোলবা, না হবে না, তার হয় দেরুই হবে, দেরুইয়ের পাশে পরবর্তী 1টা গ্রাম কি 2টো গ্রামের মধ্যে যেন তার বাড়ি হয়। কারণ আমাকে প্রমাণ করতে হবে যে সেই ব্যক্তি ওই জমিতে চাষ করতে যায়, যে সই করছে সেই ব্যক্তি ওই জমিতে চাষ করতে যায়। সে এরকম নয় যে তারও কেউ আছে সে ওই জমিতে চাষ করছে, না, সেই ব্যক্তি ওই জমিতে চাষ করছে, তাতে সে মালিক না হোক, সে যদি ভাগ চাষিও হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আপনি আরেকটা বিকল্প সহায়তা নিতে পারেন। এবার একটু অন্য টাইপের আমি একটু আলোচনা করবো, আপনি একটু বিস্তার। আচ্ছা, বিকল্প টাইপের সহায়তাটা কি? আপনি একজন ভূমি আইনজীবী দেখবেন কোর্টে অনেক সময় সিভিল লয়ার, যে একটু মানে প্র্যাকটিস জীবনে একটু বয়স্ক, মানে একটু তার অভিজ্ঞতাটা একটু বেশি, একজন দক্ষ, তাকেই দক্ষ বলা যায়। ঠিক আছে, দেখুন আইনজীবী যেমন প্রত্যেক বছর বেরোয়, ঠিক আছে, সেরকম ইঞ্জিনিয়ারও কিন্তু প্রত্যেক বছর কয়েক হাজার ইঞ্জিনিয়ার পাস আউট হচ্ছে, এবং কয়েক হাজার আইনজীবীও পাস আউট হচ্ছে। তো হাজার না বললেও হ্যাঁ, কয়েক হাজারই আইনজীবী পাস আউট হচ্ছে প্রত্যেক বছর, বিভিন্ন কলেজ থেকে, সারা ভারতে বিভিন্ন কলেজ থেকে আইনজীবী পাস করে বেরোচ্ছে। সবাই কিন্তু দক্ষ নয়। তো যারা একটু দক্ষ, আপনি তাদের সাথে গিয়ে একটু পরামর্শ নিতে পারেন, যে আমার কথাই যে সবকিছু ঠিক এটা আমি বলবো না, এবং আমার কথার সাথে যদি তার কথাও মেলে, তাহলে তখন আপনারাই যাচাই করে দেখবেন। কিন্তু আমি বলবো একজন দক্ষ আইনজীবীর সাথে গিয়ে আলোচনা করতে পারেন। আরটিআই করে আপনি এটা দেখতে পারেন যে বর্তমান রেকর্ড, মানে বর্তমানে যে ব্যক্তি রেকর্ড করে নিয়েছে, সেই ব্যক্তি কিভাবে তার মানে আপনার রেকর্ডটাকে ও চেঞ্জ করলো, পরিবর্তন হলো, সেটা আপনি আরটিআই করেও জানতে পারেন। তো আপনি যদি আরটিআই এর খসড়া বা নমুনা আমার কাছে চান, সেটা আমি আপনাকে প্রোভাইড করে দেবো, এবং প্রয়োজনে আপনি এসডিএলআরও সেকশনে আপিল করতে পারেন। বোঝা গেল?
মানে এই যে এখানে যে আপনি মিস কেসটা করবেন, এই মিস কেসটার ক্ষেত্রে আপনি যা যা ডকুমেন্টস দেবেন সেম ভাবে কপি নিয়ে আপনি এসডিএলআর তো আপিল করতে পারেন। এসডিএলআর তো কিন্তু মিস কেস হয় না, এসডিএলআর তো কোনো কেস যদি আমি জমা করি তবে সেটা আপিল হয়। তো দেখুন, এই সমস্ত ক্ষেত্রে ধরুন আপনি এবার বললেন যে আপিল করতে, মানে যদি আপনি আরটিআই মানে মিস কেসের জন্য যে আবেদন করতে যাবেন, সেই আবেদনটা কিভাবে লিখবেন সেটার কপি আমি এখানে দিয়ে দেবো। আপনি সেটাকে একটুখানি ফলো আপ করে দেখে নেবেন। এবং তাও আমি আপনাকে একটু বলে দিচ্ছি যে দেখুন, যাকে আপনি টুতে আপনি দেবেন দ্য ব্লক ল্যান্ড ডিফেন্স অফিসার, আপনার ব্লকের নাম লিখবেন, জেলা লিখবেন এবং অ্যাড্রেস লিখবেন, ঠিক আছে, পাশে পিনকোড দেবেন, বিষয় দিবেন দীর্ঘদিন ভোগ দখলে থাকা জমি রেকর্ড সংশোধনের জন্য মিসলেনিয়াস কেস দাখিল। ভালো করে বুঝবেন, দীর্ঘদিন ভোগ দখলে থাকা জমির রেকর্ড সংশোধনের জন্য মিসলেনিয়াস কেস দাখিল, ঠিক আছে। এবার মন্তব্য, তো মন্তব্যের জায়গায় আপনি এখানে লিখবেন যে টু দা রেসপেক্টেড স্যার ম্যাডাম, মানে সমীপেশু মহাশয়। তারপর আপনি আপনার বক্তব্য শুরু করলেন কি না, আমি আপনার নাম লিখবেন, আপনার অফিসে একজন আদিবাসী, ভুল বললাম, একটু মাফ করবেন, লিখবেন আমি, মানে আপনার নাম লিখবেন, আপনার অফিসের একজন আদিবাসী বিনীতভাবে জানাচ্ছি যে দীর্ঘ প্রায় 40 বছর ধরে মৌজা বেরুই হারিট গ্রাম পঞ্চায়েতে জেএল নাম্বার সম্ভবত 172 কি শুধু 72, ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ আমি ইচপুরে বেশ কয়েকটা কাজ করেছিলাম, তখন আমি সেই সুবাদে জেল নাম্বারটা জানি, ওরা হচ্ছে 171। তো দেরুয়ের সম্ভবত 72 কি 70 এরকম কিছু একটা হবে। তো দাগ নাম্বার যেটা আছে আপনার 108, সেই 108 নম্বর দেবেন। এবং এটি একটি বহু ফসলি জমি এবং বহু দিন ধরে ভোগ দখলে রেখে চাষাবাদ করে আসছি, ঠিক আছে। এই জিনিসটা আপনি ওখানে প্রথম লাইনে লিখবেন যে আপনি কোথা থেকে বলছেন, কোথায় বাড়ি এবং আপনার বাবার নাম। দ্বিতীয় নম্বর প্যারাতে আপনি লিখবেন জমিটি আমার পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি, বা কিভাবে পেয়েছেন আপনারা সেটা আপনি ওখানে লিখবেন। তখন থেকেই পরিবার সহ আমরা নিয়মিত চাষ করে আসছি। বর্তমানে জমিটি রবি ও খরিফ মৌসুমে ব্যবহার হয়ে থাকে এবং আমরা ভূমি রাজস্ব খাজনাও দিয়ে আসছি, ঠিক আছে। আপনার এই খাজনাটাও আপনি এখানে যোগ করে দেবেন। কিন্তু সম্প্রতি জানতে পারলাম যে উক্ত জমিটি যিনি বিক্রি করেছিলেন অর্থাৎ স্বপন গোস্বামী, তিনি 2019 সালে ওই ভদ্র মহিলার নাম দেবেন, নামে তাকে দানপত্র করে। কিন্তু পরিবর্তে দেখা যায় স্বপন গোস্বামী যাদের থেকে সম্পত্তিটি কিনেছিলেন তাদের ওয়ারিশ বর্তমানে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। এটা ফ্যাক্ট, সেটাই লিখবেন। এবং এই অবস্থায় তারপর লিখবেন এমত অবস্থায় আমার দখল ও ব্যবহার সত্ত্বেও জমিটি রেকর্ড অন্যত্র চলে যাওয়ায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। অতএব আপনার কাছে আমার একান্ত আবেদন এই যে লিখে তার পরের লাইনে লিখবেন যে আমার দীর্ঘস্থায়ী দখল ও ব্যবহার, চাষাবাদের ব্যবস্থা বা বাস্তবতা এবং জমির ওপর অধিকার বিচার করে আমার নামে জমি রেকর্ড সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। তো এই যে লেটারটা আপনি এখানে লিখবেন, সেই লেটারটার মধ্যে কিছু জিনিস আপনাকে এখানে সংযুক্তি করতে হবে, মানে আপনাকে অ্যাটাচ করতে হবে। যেমন আপনার বর্তমান পর্চার কপি, যার নামে রেকর্ডটা হয়ে গিয়েছে তার নামে পর্চার কপি দেবেন, খাজনার রসিদ দেবেন যেটা আপনি এতদিন ধরে প্রদান করেছেন ভূমি রাজস্ব আধিকারিককে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড দেবেন, প্রতিবেশীর ঘোষণাপত্র যদি দেওয়া হয় খুব ভালো হয়। আগেই বললাম প্রতিবেশীর ঘোষণাপত্র বা সাক্ষী যদি দেওয়া হয় খুব ভালো হয়। জমির ছবি দেবেন চাষাবাদ চলাকালীন, এটা ঐচ্ছিক দিতেও পারেন বা নাও পারেন, কিন্তু দিলে ভালো হয়, ঠিক আছে। যে আপনি জমিতে চাষ করছেন কিছু একটা, আপনার নাম, আপনার ঠিকানা, যোগাযোগের অর্থাৎ মোবাইল নম্বর, স্বাক্ষর, তারিখ, ঠিক আছে, এইভাবে দিয়ে আপনি আবেদন করতে পারেন। এবং পরবর্তীতে আপনি আরো একটা জিনিস চিন্তা করবেন, আমাদের অ্যাডভোকেট লাইনে বা লয়ার লাইনে আপনি জমি কিনছেন, অনেকেই আমরা যেটা করি সেটা হচ্ছে জমি কিনি, কিন্তু জমি কিনে না আমরা সেটাকে রেকর্ড করাই না, আমরা সেটাকে ফেলে রেখে দিই। ও জমি তো আছে, দলিল না, দলিল কিন্তু আমাদের ভারতীয় আইনে, যেটা বর্তমান আইনে, ভারতীয় আইনে দলিল কিন্তু মালিকানার মানে 1 নম্বর কারণ, মানে প্রমাণ নয়। দলিলের সাথে আপনার পর্চা এবং আধার কার্ড, এই দুটোই কিন্তু আপনাকে প্রমাণ। এবং আপনি দেখবেন যে আপনার এখন তো খাজনা অনলাইন হয়ে গেছে, খাজনা যখন আপনি দেবেন তখন কিন্তু খাজনাতে আপনাকে বলে দিচ্ছে রাজস্ব প্রদানে মালিকানার কোনো হানি ঘটায় না,
তার মানে কি, রাজস্ব প্রদান যে কেউ করতে পারে, তাদের কিন্তু মালিকানার কোনো রকম হানি ঘটাবে না। তো আশা করি যদি এই এই বিষয়টা আপনাদের ভালো লেগে থাকে, বা আমার কোনো মন্তব্যতে আপনাদের যদি সহায়তা হয়, বা দেখুন কাউকে ছোট করা বা কাউকে হার্মফুল করে ভিডিও বানানো আমার কোনো উদ্দেশ্য নয়, কিন্তু আপনারা দেখুন, মানুষ বিভিন্ন জায়গায় পারদর্শী। যে জুতো সেলাই করে, সেই জুতো সেলাই করেই পারদর্শী। আমি কিন্তু বলতে পারবো না যে সুই বা সুতোটা কোন দিক থেকে ঢোকালে আমার জুতোটা ভালোভাবে সেলাই হবে, বা যে উকিলবাবু, সে উকিলবাবু তার ওকালতি জীবনে সে পারদর্শী। আমি কিন্তু তার ওকালতি জীবনটাকে হার্মফুল করছি না, বা আমি কিন্তু তার জিনিসটাকে পড়াশোনা করিয়ে কিন্তু তার জীবিকা নির্বাহ করছে, এবং আমি আমার জায়গায় রাজা, সে তার জায়গায় রাজা। অতএব আমি কাউকে ক্ষতি করছি না বা হার্মফুল করছি না, যে যার মতন ভাবে নেবে। তো আরেকটা কথা যেটা বলি, যে আপনি বিএলআরও অফিসে গেলেন বা কোর্টে গেলেন, অনেক মুহুরি দালাল এরা ঘোরাঘুরি করে, আপনি এদেরকে কাজটা দিলেন, আপনার টাকাটা ওয়েস্ট হলো, সময়টা নষ্ট হলো। এই জিনিসটা করবেন না। জিনিসটা আপনি যখন কাজটা দিচ্ছেন, এবং সেই কাজের মধ্যে আপনার একটুখানি অভিজ্ঞতা থাকতে হবে। কারণ জিনিসটা হচ্ছে, আপনি একটা গ্যারেজ খুলে বসলেন, কিন্তু আপনার গ্যারেজের কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? আপনি যে মেকানিকটা দিয়ে কাজ করাবেন, সেই মেকানিক বলবে যে একটা ইঞ্জিনের সমস্যা, এটা তো আজকে হবে না, 7 দিন লাগবে। কিন্তু না, আপনি যদি একজন দক্ষ মেকানিককে নিয়ে যান, বা আপনি যদি কাজটা জানেন, হয়তো ইঞ্জিনের কাজটা 2 ঘন্টার কাজ। এটাই বলার। তো জিনিসটা আগে জানুন আপনারা নিজেরা, তারপরে জিনিসটা নিয়ে পর্যালোচনা করুন এবং কাজ করান। তাতে দেখবেন তারা যদি কিছু না জানতে পারে, তাহলে আপনি তাকে সহায়তা করতে পারবেন। বা আপনি সব জায়গাতেই, মানে অন্তত পক্ষে এই যে মিস কেস, তাতে এসডিএলআরও বা বিএলআরও বা ডিএলআরও, এদের সাথে যখন আপনি গিয়ে কথা বলবেন বা আপিলে কথা বলবেন, আমি চাই যাতে আপনারা নিজেরা, আপনার জন্য আপনি নিজে হ্যান্ডেল করুন। কোন রকম উকিল, মুহুরি, দালাল এরা যতটা না কাজ করবে, তার থেকে আপনার জমির প্র্যাকটিক্যাল এবং ফ্যাক্ট যেটা আছে কারণ, সেটা আপনি নিজে ভালো বলতে পারবেন। তাদেরকে আমি বোঝাচ্ছি, সে আমার বোঝানোর ওপরে সে কিন্তু কাজ করছে, সে কিন্তু প্রপার আমার মতন হয়ে, যে না জমিটা আমার, গেলে আমার যাবে, এটা কিন্তু সে করবে না। সে বলবে, যখনই দেখবে যে জমি কোনো বেগতিক হাতে চলে যাচ্ছে, যখনই দেখবে জমি আমার হাত থেকে অন্য কারোর হাতে চলে যাচ্ছে, সে তখন ওই যে আধিকারিক আছে তাকে বলবে যে আমাকে আরেকটা ডেট করে দিন, আমি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবো। না, কাগজপত্র তো আছেই, তার সাথে সে আপনার থেকেও ভালো করে একবার বুঝবে যে আরো কিভাবে কেসটাকে হ্যান্ডেল করা যায়। তো আমি সেই জন্যই বলবো যে দেখুন, আপনি নিজে কাজটা করুন, তাতে অনেক ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছ থেকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার চাইবো। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটা হচ্ছে আইনি মানে পশ্চিমবঙ্গের ভূমি সমস্যার সমস্যা ও তার সমাধান বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই গ্রুপে আপনি সরাসরি জয়েন হয়ে বিভিন্ন রকম, এখানে অভিজ্ঞ ব্যক্তি আছে, অ্যাডভোকেট আছে, বিভিন্ন রকম উকিল, মুহুরি অনেকেই আছে, তাদের সাথে পূর্ণ আলোচনা করতে পারেন আপনার বিষয়টা নিয়ে। আগে তাদেরকে, মানে ওই গ্রুপে মেসেজ করলে আমরাও আছি, আমরাও আপনাকে পূর্ণ সহায়তা করব। এবং তলায় আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার নিজস্ব মানে পূর্ণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ওখানে দিয়ে দেবো, তাতে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যার মানে কথা জানাতে পারেন, এবং চেষ্টা করব যে আমিও ওই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ, নমস্কার।